যুগে যুগে বিভিন্নভাবে রাষ্ট্রনায়কেরা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা অর্জন করেন। শাসকরা অনেক ক্ষেত্রেই জন্মসূত্রে এই ক্ষমতা অর্জন করেন। 1533 সালে মস্কোর ক্ষমতা লাভ করেন তৃতীয় ইভান, আর 1547 সালে তৃতীয় ইভান নিজেকে জার বা সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং তার পরবর্তী সময়ের শাসকগণ তার পদাঙ্ক অনুসরণ করে জার উপাধি লাভ করেন। আর জার সাম্রাজ্যের পতনের পর ভ্লাদিমির লেনিন এই ক্ষমতা অর্জন করেন এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে। তিনি গঠন করেন সোভিয়েত রাশিয়া। আর সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর নবগঠিত রাশিয়ায় তখন চলছিল চরম বিশৃঙ্খলা, আর প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন প্রায় সময়ই সুরাপানে মগ্ন থাকতেন। কোনো কাজই তিনি ঠিকমতো করতে পারতেন না। আর এই সময়ই ক্রেমলিনের ধূসর স্যুট পরা লোকেরা তখন রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে নিয়ে এলেন সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তা সংস্থার এক প্রাক্তন কর্মকর্তাকে, যিনি হলেন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন এবং তার অভ্যন্তরীণ চক্র পুতিনকে বেছে নিয়েছিলেন একবিংশ শতাব্দীর রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য। আর জোসেফ স্ট্যালিনের পর সবথেকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন, যিনি 2 দশকেরও বেশি সময় ধরে পৃথিবীর সবথেকে বড় দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে ক্ষমতায় আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো সমগ্র পৃথিবীতে সবচেয়ে আলোচিত ব্যক্তি পুতিন সম্পর্কে। তো তাহলে চলুন প্রতিবারের মতো ভিডিওটাকে শুরু থেকে শুরু করি। বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি পুতিনের শৈশব কেটেছে বেশ কঠিন পরিবেশে। বর্তমানে রাশিয়ায় যেটা সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত, সেই জায়গাটার একসময় নাম ছিল লেনিনগ্রাদ। আর সেখানে জন্ম এবং বেড়ে ওঠা ভ্লাদিমির পুতিনের। আর পুতিনের বাবা স্পিরিডন পুতিন ছিলেন পেশায় একজন বাবুর্চি। পুতিনের বাবার বয়স যখন 17 বছর, তখন তিনি বিয়ে করেন মারিয়া ইভানোভানা পুতিনাকে। আর সেই সময়ে গোটা পৃথিবীর আর্থসামাজিক পরিস্থিতি খুব সংকটময় সময় পার করছিল। পুতিনের বাবা ভ্লাদিমির স্পিরিদোনোভিচ পুতিন ছিলেন সোভিয়েত নৌবাহিনীর একজন সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে গ্রেনেডের আঘাতে যুদ্ধ থেকে সাময়িক বিরতি নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। লেনিনগ্রাদ অবরোধের কারণে শহরের অবস্থা তখন ভয়াবহ। বাড়ি ঢুকতেই তিনি দেখতে পান যে বাড়ির সামনে বেশ কিছু মৃতদেহ পড়ে আছে এবং সেগুলো ট্রাকে তোলার কাজ চলছে। আর তিনি একটু খেয়াল করে দেখলেন যে সেই লাশের ভিতর থেকে উকি দিচ্ছে তার প্রিয়তমা স্ত্রী মারিয়া পুতিনা। স্ত্রীর নিথর দেহ বুকে তুলতেই তিনি বুঝতে পারেন যে তার স্ত্রীর দেহে এখনো প্রাণ আছে। দ্রুত স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান তিনি। লেনিনগ্রাদ অবরোধের সেই সংকটময় সময়ে মারা যায় তাদের প্রথম 2 সন্তান, ভিক্টর এবং আলবার্ট। আর সেই ঘটনার প্রায় 8 বছর পরে 1952 সালের 7ই অক্টোবর মারিয়া পুতিনার গর্ভে জন্ম নেয় আরেক সন্তান, যিনি আজ রাশিয়ার প্রেসিডেন্ট। গ্রেনেডের আঘাতে পঙ্গুত্ব বরণ করে নেওয়া পুতিনের বাবা চাকরি নিয়েছিলেন একটি কারখানায়। আর মা মারিয়া তখন লেনিনগ্রাদের রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করতেন। নিদারুণ অর্থকষ্টে থাকা পুতিন পরিবার এমন একটি ঘরে বসবাস করতেন যে ঘরে দৃশ্যত কোনো গরম জলের ব্যবস্থা পর্যন্ত ছিল না। আর অসংখ্য ইঁদুরের সাথে ঘর ভাগাভাগি করে বসবাস করতেন তারা। ছোটবেলা থেকে পুতিনের ছিল লড়াকু মনোভাব। কিশোর বয়সেই লেনিনগ্রাদে থাকাকালীন স্থানীয় ছেলেদের সাথে তার সংঘাত হয়েছিল। সহপাঠীদের সাথে নিত্যদিন ঝগড়া মারামারি লেগেই থাকতো পুতিনের। এমনকি অপরাধ জগতের দিকে পা বাড়াতে শুরু করেছিলেন তিনি। তখন পরিবারের থেকে তাকে ব্যস্ত রাখা হয় বিভিন্ন খেলাধুলায় এবং তাকে ভর্তি করানো হয় জুডো ক্লাসে। পুতিনের স্বপ্ন ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করার। তাই আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করা পুতিন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। ঠান্ডা যুদ্ধ চলাকালীন গুরুত্বপূর্ণ সময়ে তিনি তৎকালীন পূর্ব জার্মানিতে কেজিবির অফিসে গোয়েন্দা হিসেবে কাজ করেছেন। কেজিবিতে তিনি চাকরি করেন দীর্ঘ 15 বছর, যার মধ্যে 6 বছর কাটিয়ে দেন জার্মানির ড্রেসিডেনে। কেজিবি থেকে লেফটেন্যান্ট কর্নেল পদবি নিয়ে অবসরে যাওয়া পুতিনকে রাজপথে প্রথম নিয়ে আসেন সেন্ট পিটার্সবার্গের প্রথম নির্বাচিত মেয়র আনাতুলি সোবচ্যাক। তাকে ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক গুরুও বলা হয়। মিখাইল গর্বাচেভ ও বরিস ইয়েলৎসিনের মতো যে কয়েকজন সংস্কারপন্থী লোক সোভিয়েত ইউনিয়নের পতনের পিছনে ছিলেন, তাদের মধ্যে একজন মুখ্য ব্যক্তি ছিলেন এই আনাতুলি সোবচ্যাক। ভ্লাদিমির পুতিন নামের কেজিবির একজন মাঝারি স্তরের কর্মচারী, যাকে প্রায় কেউ চিনতেনই না।
আর তাকেই কোনো এক প্রকার কারণে তুলে এনে প্রথমবারের মতো রাজনৈতিক দায়িত্ব দিয়েছিলেন এই আনাতুলি সোবজ্যাক। 1990 সালে আনাতুলি সোবজ্যাক সেন্ট পিটার্সবার্গের মেয়র থাকাকালীন পুতিনকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন। আর এর কিছুদিন পরেই পুতিন সোবজ্যাকের ডেপুটি হন। পুতিন এবং সোবজ্যাকের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিল যে সোবজ্যাকের বিরুদ্ধে একবার দুর্নীতির অভিযোগ উঠেছিল। তখন পুতিন তাকে বিশেষ বিমানে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ঝুঁকিও নিয়েছিলেন। আর এরপর 1996 সালে পুতিন মস্কোতে চলে আসেন। সেখানে প্রেসিডেন্ট স্টাফ হিসেবে পাভেল বড়দিনের ডেপুটি হিসেবে তিনি যোগ দেন। নিজের কর্মদক্ষতা ও প্রখর বুদ্ধির কারণে 1998 সালে পুতিন নজরে আসেন তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের। তিনি তাকে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের ডিরেক্টর পদে বসান। আর সেই থেকে পুতিন ধীরে ধীরে প্রেসিডেন্ট ইয়েলৎসিনের খুবই আস্থাভাজন হয়ে উঠতে থাকেন। বলা যায় তখন থেকেই ইয়েলৎসিনের উত্তরাধিকারী হিসেবে পুতিনকেই তৈরি করা হতে লাগলো। 1999 সালের আগস্ট মাসে বরিস ইয়েলৎসিন পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। আর ইয়েলৎসিনের এই এক সিদ্ধান্তেই পরিষ্কার হয়ে যায় যে তিনি পুতিনকে ক্রেমলিনের জন্যই প্রস্তুত করছিলেন। আর বরিস ইয়েলৎসিনের ক্ষমতায় থাকার মেয়াদ আরও 1 বছর থাকলেও 1999 সালের ডিসেম্বরেই তিনি তড়িঘড়ি করে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন। আর নববর্ষের 3 দিন আগেই হঠাৎ করে একদিন বরিস ইয়েলৎসিন পুতিনকে তার নিজস্ব বাসভবনে ডাকেন। পুতিনকে ইয়েলৎসিন বলেন, আমি জুলাই পর্যন্ত ক্ষমতায় না থাকার সিদ্ধান্ত নিয়েছি, সামনের 31শে ডিসেম্বরই আমি পদত্যাগ করতে চাই। ইয়েলৎসিনের এই আচমকা সিদ্ধান্তে গুটি কয়েক কর্মকর্তা চমকে যান। আর এই খবর খুব কম লোকই জানতেন, এমনকি তিনি তার স্ত্রীকেও এই বিষয়ে জানাননি। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার প্রতিঘাতে এতদিন প্রবল চাপ নিয়ে রাশিয়াকে শাসন করছিলেন বরিস ইয়েলৎসিন। ইয়েলৎসিন তার চূড়ান্ত টেলিভিশন ভাষণটি ক্রেমলিনেও রেকর্ড করেন। সেখানে হাজির সবার জন্য এই ভাষণটি ছিল বিশাল এক ধাক্কার মতো। সবাই ইয়েলৎসিনের এই ঘোষণা শুনে অশ্রুসিক্ত হয়ে পড়েন। আর প্রেসিডেন্টের রেকর্ড করা ভাষণ তখনও প্রচারিত হয়নি সরকারিভাবে। আর ভাষণটি প্রচারের জন্য তখনও 4 ঘন্টা সময় বাকি ছিল। তাই গোপনীয়তা রক্ষার জন্য ওই রেকর্ড রুমের সমস্ত লোককে ভাষণ রাষ্ট্রীয়ভাবে প্রচারিত না হওয়া পর্যন্ত তালাবন্ধ করে রাখা হয়। আর ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথে। তখনই হঠাৎ পুতিনের রাজনৈতিক গুরু আনাতুলি সোবজ্যাক মারা গেলেন। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ বলা হলো কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হার্ট অ্যাটাক। কিন্তু হার্ট অ্যাটাকের কোনো লক্ষণই খুঁজে পাওয়া গেল না। সোবজ্যাকের স্ত্রী লুদভেলা নারুশোভার সন্দেহ ছিল যে তার স্বামীর মৃত্যু স্বাভাবিক ছিল না। আর সে সময় গুঞ্জন উঠেছিল যে আনাতুলি সোবজ্যাকের মৃত্যুর পিছনে পুতিনের হাত আছে। কিন্তু সোবজ্যাকের স্ত্রী নারুশোভা এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছিলেন। আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কেউ কখনো কাঁদতে দেখেনি, শুধু একবার পুতিনের চোখে জল দেখা গিয়েছিল। সোবজ্যাকের শেষকৃত্য অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায় পুতিনের চোখ অশ্রু ভেজা। আর এর থেকেই বোঝা যায় পুতিনের উপরে সোবজ্যাকের প্রভাব ঠিক কতটা ছিল। সোবজ্যাকের স্ত্রী নারুশোভা পরবর্তীতে নিজেই তার স্বামীর মৃতদেহের একটা ময়নাতদন্ত করিয়েছিলেন, যার রিপোর্ট তিনি আজও প্রকাশ করেননি, যেটা এখনও রক্ষিত আছে রাশিয়ার বাইরের একটা গোপন সিন্ধুকে। 2004 সালে পুতিন দ্বিতীয় মেয়াদে পুনরায় রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয় 2007 সালে। আর রাশিয়ার সংবিধান অনুযায়ী পরপর 2 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারার নিয়ম না থাকার কারণে পুতিনকে রাশিয়ার রাষ্ট্রপতি পদ ছাড়তে হয়। আর তারপর 2008 সালের রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে তার উত্তরসূরি হিসেবে দিমিত্রি মেদভেদেভ বিজয়ী হন। আর রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ভ্লাদিমির পুতিনকেই মনোনীত করেন। তারপরে সেপ্টেম্বর 2011 সালে পুতিন ফের ঘোষণা দেন যে তিনি তৃতীয় মেয়াদের জন্য নতুন করে 2012 সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়লাভ করেন এবং রাশিয়ার ক্ষমতায় আসেন। সোভিয়েত ইউনিয়নের ভাঙন পুতিনকেও ব্যথিত করেছিল। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের নানা কারণে পিছিয়ে পড়া রাশিয়াকে আবারও তিনি মহাশক্তি হিসেবে প্রতিষ্ঠা
প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আর 50 বছর আগে লেনিনগ্রাদের রাস্তায় পুতিন শিখেছিলেন, কোনো লড়াই যদি অবশ্যম্ভাব হয় তাহলে প্রথম আঘাতটা আপনাকেই করতে হবে। এমন লড়াকু মনোভাব নিয়ে বড় হওয়া এই মনোভাব ইউক্রেন যুদ্ধেও প্রতিফলিত হলো। আর এমন দৃঢ়চেতা মনোভাব পুতিন এবং পুতিনের দেশ রাশিয়া একদিনে অর্জন করেনি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাশিয়াকে আস্তে আস্তে গড়ে তুলেছেন পুতিন। আর এরই পাশাপাশি প্রতিরক্ষার দিক দিয়েও পুতিন রাশিয়াকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন সুপার পাওয়ার হিসেবে। আর পরমাণু বোমার পাশাপাশি তার হাতে এমন কিছু আছে যা আর কোনো শক্তির কাছে নেই। মাত্র 3 বছর আগেই এমন এক পারমাণবিক অস্ত্র হাতে পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট, যা দিয়ে তিনি ইচ্ছে করলেই এক মুহূর্তেই ইউরোপকে ধ্বংস করে দিতে পারেন, এক মুহূর্তেই বদলে দিতে পারেন পৃথিবীর এক অংশের মানচিত্র। আর অনেকেই এই পারমাণবিক বোমার ব্যবস্থাপনাকে ডেড হেড নামে জানেন। আর ধারণা করা হয় যে এই ডেড হেড আসলে ঠান্ডা যুদ্ধ চলাকালীন আবিষ্কার করা অটোমেটিক নিউক্লিয়ার ওয়েপন কন্ট্রোল সিস্টেম, যার নিয়ন্ত্রণে আছে রাশিয়ার সবথেকে শক্তিশালী নিউক্লিয়ার বোমাগুলো। আর এই সিস্টেমের একটা বোতাম টিপলেই একসাথে 30টারও বেশি পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারবেন পুতিন। আর বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ মস্কোর কোনো সেনাবাংকারে লুকিয়ে রাখা হয়েছে এই ডেড হেড সিস্টেমকে। তবে এর নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কারোর কোনো সঠিক ধারণা নেই। রাশিয়ার উত্থানে পুতিনের ভূমিকা থাকা সত্ত্বেও অভিযোগ আছে পুতিন রাশিয়ায় চালু রেখেছেন একনায়কতন্ত্র। আর একনায়কতন্ত্রের নানা রকম ধরন হয়। এক্ষেত্রে রাষ্ট্রের শাসনভার অনেক সময় কোনো একক রাজনৈতিক দলের কিংবা একটা পরিবারের হাতে ন্যস্ত থাকে। আবার একনায়কতন্ত্র ব্যক্তিকেন্দ্রিকও হতে পারে। পরিবার কিংবা পার্টির একনায়কতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো একজনের গুরুত্বপূর্ণ প্রভাব থাকে, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্রে সেটা থাকে না। আর সেই জন্যই ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্র সবসময়ই ঝুঁকিপূর্ণ। আর পুতিন নিশ্চয়ই একজন ব্যক্তিকেন্দ্রিক একনায়ক। তার দেশে দ্বিতীয় কোনো মানুষই নেই যিনি তার সিদ্ধান্তকে প্রভাবিত করা বা শক্তিশালী চাপ দেওয়ার ক্ষমতা রাখেন। আর পুতিন চাইলেই যে অনেক কিছু করে ফেলতে পারেন সেটা বলাই বাহুল্য। আর তাই তো সারা বিশ্ব জুড়ে পুতিনের এত প্রভাব। বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস 2009 থেকে 2018 সাল পর্যন্ত বিশ্বের ক্ষমতাবান মানুষদের নিয়ে যে তালিকা বানিয়েছে, তার মধ্যে সবথেকে বেশি পরপর 4 বার পৃথিবীর 1 নাম্বার প্রভাবশালী ব্যক্তি হয়েছিলেন পুতিন। আর প্রবল ক্ষমতাধর পুতিন দারুণ রোমাঞ্চপ্রিয় একজন মানুষ। প্রাণী পোষার শখ এবং খেলাধুলার প্রতি তীব্র আকর্ষণ তো আছেই। আর পুতিনকে একজন প্রত্নতাত্ত্বিকও বলা চলে। 2011 সালে কৃষ্ণ সাগরে ডুব দেওয়ার সময় কিছু প্রাচীন গ্রিক কলসও আবিষ্কার করেন তিনি। আর পুতিনের কিছু বিস্ময়কর বিশ্বাসও আছে, যা শুনলে অনেকে হাসবেন। যেমন পুতিন মনে করেন ইন্টারনেট আসলে সিআইএ বা মার্কিন গোয়েন্দাদের একটা প্রজেক্ট। বিস্ময়কর হলেও সত্যি যে পুতিনের কোনো স্মার্টফোন নেই, আর তিনি ইন্টারনেটও ব্যবহার করেন খুবই অল্প পরিমাণে। আর নিশ্চিতভাবে বলা যায় একবিংশ শতকের রাজনৈতিক ইতিহাসে পুতিন নানা আলোচনার শিরোনামে থাকবেন। আর যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ কোনো মানবিক সমাধান বয়ে আনতে পারে না। ভ্লাদিমির পুতিন সহ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়কদেরকেই তাই যুদ্ধহীন পৃথিবী নির্মাণের উদ্যোগ নিতে হবে। আর যতই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, একজন মানবিক রাষ্ট্রনায়ককেই সকলে সর্বদা মনে রাখে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।